আমরা আছি 5611 মিটার উচ্চতায়। আর আপনাদের স্বাগতম আমাদের নতুন অ্যাডভেঞ্চার ভিডিও সিরিজে। এই সিরিজের 5টি এপিসোডে আমরা আপনাদেরকে নিয়ে যাব হিমালয়ের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস এন্ড এক্সাইটিং ট্রেকিং রুট মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে। সেই সাথে আপনারা আমাদের সাথে এক্সপেরিয়েন্স করবেন চোখ ধাঁধানো সৌন্দর্যে ঘেরা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ফ্রেশ ওয়াটার লেক গোকিও। উই হ্যাভ সামিটেড গোকিওরি। আমরা সামিট করে ফেললাম চোলা পাস এবং পৃথিবীর সর্বোচ্চ গ্লেশিয়ার কুম্ভু। তাহলে চলুন 18 দিনের রোমাঞ্চকর এই যাত্রার গল্প শুরু করা যাক। Long way to go. হ্যালো এভরিবডি, গুড মর্নিং। আজকে এখন ভোর 4:30 বাজে আর এখন আমরা বের হচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমাদের ইনিশিয়াল প্ল্যান লুকলা থেকে মঞ্জো পর্যন্ত ট্রেক করে যাওয়া। সাধারণত ট্রেকাররা লুকলা থেকে ফাকডিং পর্যন্ত গিয়ে রেস্ট নেয় এবং পরের দিন নামচে বাজার যায়। তো আগামীকাল নামচে বাজারের রাস্তা অনেক লম্বা হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যতটুকু সম্ভব আমরা রাস্তা কমিয়ে রাখবো, যাতে আগামীকালকে আমাদের উপরে খুব বেশি প্রেশার না হয়ে যায়। লুকলা থেকে ট্রেকিং শুরু করার আগে আমাদেরকে প্রথমেই সার্ভাইভ করতে হবে পৃথিবীর মোস্ট ডেঞ্জারাস এয়ার ফ্লাইট। হ্যাঁ, আমরা এখন কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্ট থেকে ফ্লাই করব লুকলার তেনজিং হিলারি এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেটা কিনা পূর্ববর্তী 10-15 বছর ধরে পৃথিবীর মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্টের খ্যাতি পেয়ে আসছে। তো চলুন প্লেনে ওঠা যাক। Open eye, feel the way. Alright, now we are ready to fly towards world's most dangerous airport, Lukla. আমরা এখন ঠিক এই বিমানটাতে চড়েই লুকলার উদ্দেশ্যে ফ্লাই করব। সত্যি কথা বলতে একটু তো ভয় লাগছিলই, কারণ এত ছোট প্লেনে আমাদের এরকম যাত্রা এইবারই প্রথম। যাত্রীও হাতে গোনা কয়েকজন, আর যাত্রীর সিটে বসেই আমরা ককপিটও দেখতে পাচ্ছিলাম। আমরা প্লেনের ডান পাশের সিটে বসেছিলাম, কারণ ডান পাশ থেকেই নাকি হিমালয়ের মাউন্টেন রেঞ্জটা সবচেয়ে সুন্দর দেখা যায়। Hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you. Yes, আমরা সাকসেসফুলি ল্যান্ড করেছি। আমি এখানে এসে জাস্ট অবাক হয়ে গেছি। আমি নামার সাথে সাথে একদম অ্যামেজড, এত সুন্দর। আগামী 20 দিন আমি যে কোন স্বর্গে থাকতে যাচ্ছি আমি সেটা কল্পনাও করতে পারতেছি না। এই এয়ারপোর্টটা এতটা ডেঞ্জারাস এই জন্য যে এটার যে রানওয়েটা দেখতে পাচ্ছেন, এই রানওয়েটা মাত্র 450 মিটার, যেটা একটা প্লেন ফ্লাই করার জন্য কিন্তু সাধারণত এনাফ না। তাই এই প্লেনগুলোর পাইলটেরা কিন্তু খুবই দক্ষ হয়ে থাকে। আর এটার যে ওয়াইড সেটা মাত্র 20 মিটার, আর এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 2800 মিটার উচ্চতায় অবস্থিত, যে কারণে এটার ল্যান্ডিং এবং টেক অফ দুইটাই কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। এ পর্যন্ত প্রায় 50-এরও বেশি মানুষ শুধুমাত্র এখানে টেক অফ এবং ল্যান্ডিং এর সময় ক্র্যাশ করে মারা গেছে। রানওয়েটা পাহাড়ের দিকে 12 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢালু। এতে টেক অফের সময় দ্রুত গতি ওঠানো এবং ল্যান্ডিং এর সময় দ্রুত গতি কমানোতে সাহায্য হয়। কাঠমান্ডু থেকে লুকলাতে ডে টাইমে রেগুলার ফ্লাইট ছেড়ে যায়। ফ্লাইট টাইমও খুব বেশিক্ষণ না, মাত্র 20 থেকে 30 মিনিট। কিন্তু লুকলাতে ওয়েদার একটু খারাপ হলেই হঠাৎ করেই ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, যেটার শিকার আমরাও হয়েছিলাম, যা আপনারা এই সিরিজের একদম লাস্ট এপিসোডে গিয়ে দেখতে পাবেন। আমরা এখন ফাসাংলামো গেটে পৌঁছে গেছি।
এখান থেকে ভাগডিং এর দূরত্ব 8 কিলোমিটার, যেতে আমাদের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। 2800 মিটার থেকে আমরা গিয়ে পৌঁছাবো 2600 মিটারে। আর ফাসাংলামু গেট থেকে নেমে ঠিক এই জায়গাটা থেকেই আমরা আমাদের ট্র্যাকিং কার্ডটা সংগ্রহ করব। আপনারা চাইলে ট্র্যাকিং কার্ড অনলাইনেও করতে পারেন, আবার চাইলে এখান থেকেও করতে পারেন। আচ্ছা, তোমাকে কি কি করতে হলো এখন তুমি একটু বলো ক্যামেরাতে। পাসপোর্ট জমা দিলে আর নাম টাম লিখলে যে এরকম একটা কার্ড দিয়ে দেয়, আবার এখান থেকে এন্ট্রেন্স পারমিটও দিয়ে দেয়। সো মঞ্জতে গিয়ে আর কিছু নিতে হবে। আচ্ছা, কত টাকা লাগলো? টোটাল 7,500, আমাদের 7,000 টোটাল। মানে আগে দুইবার করে নিতে হতো, এখান থেকে আবার মঞ্জতে গিয়ে আবার, কিন্তু এখন দুইটা একবারে 3500 রুপি করে একসাথে নিলো দুজনে, একজন 3500 করে, এক একজন 3500 করে। এখানে খুব সম্ভবত লিখছে যে এই রিজিয়নে রেড পান্ডা পাওয়া যায়, আর এই এরিয়াতে ড্রোন অ্যালাউ না, কারণ এই জায়গাতে এত পরিমাণে হেলিকপ্টার ওঠানামা করে যে ড্রোন অ্যালাউ করা পসিবল না। বাট অন্যান্য অনেক ট্র্যাক আছে, যেমন মাদ্রি হিমাল ট্র্যাক, ওই ট্র্যাকগুলোতে আবার ড্রোন অ্যালাউ করে। এই যে আমাদের মিস্টার সাদি খান, উনি একটু পরপরই খুবই টায়ার্ড হয়ে পড়তেছে। ওনার মানসিক শক্তির যে কি অবস্থা আমি বুঝতে পারতেছি না। ওনাকে আমার শেষ পর্যন্ত ঘাড়ে করে নিয়ে যাওয়া লাগে কিনা সেটা দেখতে হয়। বাট আমি একটা ট্রিক্স ফলো করে ওর এই সিচুয়েশন কাটিয়ে উঠতে পারতেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, ওকে বলবো না। ট্রিপসটা হলো, আমি ছোট ছোট স্টেপের দিকে তাকাচ্ছি, ছোট ছোট স্টেপের দিকে তাকিয়ে আমি একটু একটু করে সামনে আগাচ্ছি, এবং সেই সাথে মাঝে মধ্যে একটু করে দাঁড়াচ্ছি, একটু একটু করে ভিডিও রেকর্ড করছি, এবং সেই সাথে চারপাশের এই অসাধারণ সিনারির দিকে তাকালে কার আর ক্লান্তি থাকে বলেন? আমাদের সাথে রাস্তায় অনেক ট্রেকারদেরই দেখা হচ্ছে যারা ট্রেকিং শেষ করে এখন বাড়ি ফিরে যাচ্ছে। তো এরকমই একটা লোকের সাথে আমাদের দেখা হয়। লোকটা কোথা থেকে আসছে জিজ্ঞাসা করা হয় নাই, তো আমি ওনাকে দেখে আমার খুব বয়স্ক মনে হলো। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার বয়স কত? উনি আমাকে বললো যে 51। তোমার বয়স কত? আমি বললাম 25। তখন সে মস্করা করে আমাকে বলতেছে যে আমার তোমার বয়সের থেকে বেশি বয়সে আন্ডারওয়্যার আছে। ট্র্যাক করতে করতে আমরা ঠিক এই জায়গাটাতে এসে উপস্থিত হয়েছি। তো এখানে একটা সাসপেনশন ব্রিজ আছে। আপনারা ভাগডিং যাওয়ার সময় এই ব্রিজের রাস্তাটা নেবেন না, আপনারা এই যে এই রাস্তাটা ধরে সোজা চলে যাবেন। দেখতে দেখতে আমরা এই জার্নির ফার্স্ট সাসপেনশন ব্রিজের সামনে এসে উপস্থিত হয়ে গেলাম। ব্রিজের দুই পাশে রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগসগুলি সৌন্দর্য যেন আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এখানকার মানুষেরা বিশ্বাস করেন যে যখন বাতাস এই প্রেয়ার ফ্ল্যাগগুলোর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে যায়, তখন ফ্ল্যাগে লেখা মন্ত্রগুলি বাতাসের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে গিয়ে সেই জায়গায় পবিত্রতা নিয়ে আসে। নিচের দিকের জমিগুলো উর্বর হওয়ায় এখানে অনায়াসে বিভিন্ন ধরনের শস্য, মুস্তাং ডাল এবং সবজির চাষ করা যায়। পাশাপাশি স্থানীয় মহিষের মাংস এবং দুধ এদের প্রোটিনের চাহিদা পূরণ করে। এখানে আসলে এদের বাফ কারি ট্রাই করতে একদমই ভুলবেন না। ফ্রিজ না থাকায় মাংস এরা সাধারণত ধোয়াতে সংরক্ষণ করে থাকে।
ফাগডিং পর্যন্ত বেশিরভাগই ডাউনহিল। ডাউনহিলে নামা সহজ মনে হলেও ব্যাপারটা আসলে অনেক বেশি টেকনিক্যাল। অনেক অভিজ্ঞ মানুষও দুর্ঘটনার শিকার হন। এই দিকে যাত্রার প্রথম দিনেই আমি মোটামুটি 2 বার পড়ে গিয়ে আহত হলাম। এখন বাজে 11:30। আমরা অলমোস্ট 3 ঘন্টা ট্র্যাক করে ফেলেছি, আর মাত্র 1 ঘন্টা হলেই আমরা ফাগডিংয়ে পৌঁছে যাব আশা করছি। এখন আমরা যে ভিলেজে আছি সেই ভিলেজটার নাম হচ্ছে ঘাট। এখানে খুবই সুন্দর একটা মোনাস্ট্রি আছে আর প্রচণ্ড বাতাস। এখানে আমরা বসে কিছুক্ষণ রেস্ট করে নিলাম, খুবই ভালো লাগতেছে। এখানে আপনি যাত্রাপথে এরকম প্রচুর বড় বড় পাথর দেখতে পাবেন, যার গায়ে খোদাই করে বিভিন্ন মন্ত্র লেখা আছে। এটা কিন্তু শুধুমাত্র রং করা না, এটা ওরা খোদাই করে এভাবে তৈরি করেছে। অ্যামেজিং, মানে এত সুন্দর, এত সুন্দর। নিচ দিয়ে দুধকুশি রিভার বয়ে যাচ্ছে। এখানে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের গা দিয়ে বড় বড় পাইন গাছ, কখনো মেঘেরা খেলছে আলো ছায়ার খেলা। জাস্ট অসাধারণ, অসাধারণ। ইয়ে, আমরা ফাগডিং পৌঁছে গেছি। এটাই ফাগডিং। আর এই দুধকুশি রিভারটা কিন্তু আমাদের পুরো ট্র্যাকটাকেই ফলো করবে, তাই ফাগডিং এর পাশ দিয়েও খুব সুন্দর দুধকুশির একটা ধারা বয়ে যেতে দেখা যাচ্ছে। আমরা এখন ফাগডিং এ লাঞ্চ করব। এখন বাজে বেলা 12:30। তার মানে আমাদের হাতে যথেষ্ট সময়ও আছে এবং গায়ে যথেষ্ট এনার্জিও আছে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে মঞ্জুর উদ্দেশ্যে রওনা হব। লেটস গো। ধীরে ধীরে যত উপরে ওঠা হবে খাবারের দাম ততই বাড়তে থাকবে। সেই বিচারে এই ট্রেকিং এর সবচেয়ে সস্তা খাবার এখন আমরা খাচ্ছি। ট্রেকিং পরবর্তী মাসল ক্র্যাম্প রোধ করার জন্য ট্রেকিং শুরু করার আগে এবং পরে স্ট্রেচিং অথবা মাসাজ অনেক উপকারে দেয়। তো আমরা এই রেস্টুরেন্টটাতে এসে দুপুরের খাবার খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে এখন আবার মঞ্জুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে মঞ্জু 5 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টার মতো। দেখি আমাদের কতক্ষণ লাগে। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. ইয়াক যাওয়ার রাস্তা থেকে আপনি সবসময় এই দিকটাতে থাকবেন, কারণ ওরা পাহাড়ের দিক ঘেঁষে বেশি চলাচল করতে পছন্দ করে। একবারে বাবু থাকো, বাই। ও এখন আমার পিছে পিছে আসবে, আমি তাড়াতাড়ি ভাগি। আর এই বাবুটা আমাদের সাথে সেই ফাগডিং থেকে আসা শুরু করতেছে। মনে হচ্ছে ও আমাদেরকে আজকে মঞ্জ গিয়ে রেখে আসবে। So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight. যাত্রাপথে মোটামুটি সব জায়গাতেই আপনি অ্যাপল কিনতে পারবেন। প্রতি পিস অ্যাপলের দাম 100 থেকে 200 রুপি অনুযায়ী হয়ে থাকে। আমরা এখন অ্যাপল খাচ্ছি, আর ঠিক এইখানে একটা ইউনিকর্ন ঘাস খাচ্ছে। Dripping lights paint the skies, only you can make me move.
দিনের শেষ ভাগে মঞ্চ পর্যন্ত আমাদের বেশ চড়াই পার করতে হলো। মাঝে আমরা বাংকার সহ আরো বেশ কিছু গ্রাম পার করে এসেছি। আর ঠিক মঞ্চ পৌঁছানোর পর এইখানে অতিরিক্ত এক্সাইটমেন্টে আমি মাইক অন করতেই ভুলে গিয়েছি। এখন বাজে বিকাল 5টা আর আমরা পৌঁছে গেছি অবশেষে মঞ্চতে, আমাদের ডেস্টিনেশনে। ওয়াও, লুক এট দিস, জাস্ট লুক এট দিস। तो क्या से जाएगा ऊपर, होटल नहीं कुछ भी नहीं ऊपर तो। ওকে, তো আমরা এসে পৌঁছে গেছি মঞ্জতে, আমাদের রেস্ট হাউসে। এখানে এসে আমরা উঠেছি হোটেল সামিটে। হোটেল সামিটে আমাদের রুমটা দেখতে ঠিক এরকম, সাথে অ্যাটাচ বাথ আছে এবং বাথরুমে হট শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে, ফ্রি ওয়াইফাই আছে, চার্জিংয়ের সুবিধা আছে এবং এই সব কিছু মিলিয়ে আজকের দিনের জন্য আমাদের রুমের কস্ট পড়বে 1000 রুপি। রুমটাও কিন্তু খুবই সুন্দর এবং রুম থেকে খুবই সুন্দর একটা ভিউ আছে বাইরের। তো এবার আপনাদেরকে ট্রেইল আপডেট নিয়ে কিছু বলে দেই। লুকলা থেকে ফাকডিং পর্যন্ত ট্রেইল কিছুটা তুলনামূলকভাবে সহজ। ফাকডিং থেকে মঞ্চ পর্যন্ত কিন্তু বেশ এলিভেশন গেইন করতে হয়। আপনি হয়তো বা এলিভেশন চেঞ্জ দেখে ভাবছেন যে হ্যাঁ, লুকলা তো 2800 মিটারেই ছিল, মঞ্চও 2800 মিটারে, ফাকডিং 2600 মিটারে, তাহলে হয়তো বা মাত্র 200 মিটারের এলিভেশন গেইন বা লস এরকম একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু বিষয়টা কিন্তু একদমই সেরকম না, কারণ যারা ট্রেকিং করেন তারা খুব ভালোভাবেই জানেন যে একটা ভিলেজ থেকে আরেকটা ভিলেজে যেতে হলে প্রথমে আপনাকে নামতে হবে, উঠতে হবে এবং আপনি যখন হায়ার এলিভেশনে ট্রেকিং করবেন তখন কিন্তু আপনার কষ্টটা কিছুটা বেশিই হবে। সো আপনার যদি শরীরে সেই পরিমাণে এনার্জি থাকে তাহলে আমি রেকমেন্ড করব যে ফাকডিং পর্যন্ত থেকে না গিয়ে মঞ্চ পর্যন্ত আসার। ইফ ইউ হ্যাভ দ্য এনার্জি, লেটস ডু ইট। কারণ আগামীকালকে মঞ্চ থেকে নামচে বাজারের উদ্দেশ্যে রওনা হতে হবে, প্রায় 5.5 কিলোমিটারের রাস্তা এবং এই 5.5 কিলোমিটার ট্র্যাক করতে আপনার সময় লাগবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। নামচে বাজারে কিন্তু আপনাকে যথেষ্ট এলিভেশন গেইন করতে হবে, অর্থাৎ মঞ্চর 2800 মিটার থেকে আপনাকে এলিভেশন গেইন করতে হবে প্রায় 3400 মিটারের মতো এবং রাস্তাও বেশ খাড়া। আর লুকলা থেকে মঞ্চ পর্যন্ত আসার পথে বেশ অনেক ভিলেজ পড়ে, কিন্তু আমরা এখানে আসার পরে যেটা জানতে পেরেছি মঞ্চ থেকে নামচে বাজার যাওয়ার পথে খুব বেশি ভিলেজ পড়ে না, কারণ পুরোটাই ঢাল বেয়ে উঠতে হবে। সো আমাদেরকে আগামীকালকে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তো সর্বমোট লুকলা থেকে মঞ্চ আসার পথে আমরা মোট 7 ঘন্টা ট্রেকিং করেছি, 13 কিলোমিটার রাস্তা। দেখা হচ্ছে কালকে সকালে। মঞ্চ থেকে আপনাদেরকে শুভ সকাল। আজকে আমরা এখন এখানেই ব্রেকফাস্ট করে নামচে বাজারের উদ্দেশ্যে রওনা হব, যেটা সি লেভেল থেকে 3400 মিটার উচ্চতায় অবস্থিত। তো চলুন, লেটস গো। দিনের শুরুতে অবশ্যই হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ ট্রেকিংকে অনেক আরামদায়ক করে তোলে। ব্রেকফাস্ট শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম। মঞ্চতে একটা চেক পয়েন্ট আছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। এটা হচ্ছে মঞ্জু চেক পয়েন্ট। এখান থেকেও আপনারা পারমিট নিতে পারেন, কিন্তু আমরা যেহেতু সামনে থেকেই পারমিট নিয়ে এসেছি সেহেতু এখানে আমাদের আর এক্সট্রা পারমিট করতে হবে না, জাস্ট এখানে পারমিট চেক করে আমাদেরকে ছেড়ে দিবে। সো এখন আমরা অফিসিয়ালি সাগরমাতা ন্যাশনাল পার্কে প্রবেশ করতে যাচ্ছি। ন্যাশনাল পার্কের গেট পার করেই কিন্তু আমরা একটুখানি নিচে নেমেই জোরসালেতে পৌঁছে গেছি। সো মঞ্চ থেকে জোরসালের দূরত্ব 15 থেকে 20 মিনিট হাঁটার রাস্তা, মানে ওদের হিসাবে না, আমাদের হিসাবে। সো আপনাদের যদি সময় থাকে তো তাহলে আপনারা যদি মঞ্চতে জায়গা না পান বা থামতে না চান তাহলে একবারে জোরসালে এসেতেও আপনারা রেস্ট নিতে পারেন। আর জোরসালেতে ঢুকেই এখানে 2টা রাস্তা চলে গেছে, একটা চলে গেছে জোরসালে ভিলেজের দিকে আর একটা চলে গেছে পাথরের সিঁড়ি, যেটা সাসপেনশন ব্রিজ হয়ে ওই পারে যেতে হবে। নামচে বাজারের উদ্দেশ্যে যেতে হলে আপনাদেরকে এই সাসপেনশন ব্রিজটা ইউজ করতে হবে।
আর এখন আমাদের সামনে ওই যে দেখা যাচ্ছে হিলারি সাসপেনশন ব্রিজ, যেটা কুম্ভ রিজিয়নের সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু ব্রিজ। লেটস গো। এভারেস্ট অভিমুখে এটাই আমাদের শেষ সাসপেনশন ব্রিজ। ব্রিজে ওঠার আগে বেশ উপর পর্যন্ত উঠতে হবে আমাদেরকে। এখানে অনেক সুন্দর সিঁড়িও করে দেওয়া আছে, তাই উঠতে খুব বেশি সমস্যা হয়নি। এই কুকুর দুইটা সে আমাদের সাথে মঞ্চ থেকে রওনা দেওয়া শুরু করেছে, বাট ওরা আমাদের অনেক আগেই ব্রিজের কাছে পৌঁছে গেছে, আমাদের জন্য ওয়েট করতেছে। সো উই হ্যাভ ট্রেকড অল দ্য ওয়ে আপ হিয়ার just to cross this exciting bridge. হ্যাঁ, এটাই সেই বিখ্যাত হিলারি সাসপেনশন ব্রিজ, যেটা নামচে বাজার যাওয়ার সময় আপনার পথে পড়বে। ঠিক এখান থেকে নামচে বাজার এখনো 4 কিলোমিটার। এখানে লেখা আছে যে 2 ঘন্টা লাগবে যেতে, বাট আমি জানি না আমাদের কতক্ষণ লাগবে, তো পৌঁছে জানাচ্ছি কতক্ষণ লাগলো। নিচ দিয়ে দুধকষি রিভার বয়ে যাচ্ছে, আর সেখান থেকে এটার উচ্চতা 410 ফুট আর লম্বায় 460 ফুট। নিচের দিকে তাকালেই ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি। হালকা একটু বাতাসে ব্রিজ এমনভাবে দুলছে মনে হচ্ছে এখনই নিচে পড়ে যাব, কিন্তু চারপাশের প্রকৃতি জাস্ট ওয়াও। I know the air I'm breathing, it's no good for my lungs. I do this every season, I hate when summer comes. I fall into a trap that I made by myself, oh, and I always do the wrong thing. I'm unstable and I'm unsteady, I've lost a million times already, and I'm so sorry, but I'm not able to slow me down. I feel unable and so unworthy, my heart feels. রাস্তায় অদ্ভুতভাবে কলকাতা থেকে আসা এক বাঙালি কাপলের সাথে আমাদের দেখা হয়ে যায়। বাংলাদেশে সিরাজগঞ্জে বাসা। আচ্ছা, আর আপনাদের? আমার কলকাতা, কলকাতাতেই। ইনশাল্লাহ কলকাতা ঘুরতে যাওয়ারও ইচ্ছা আছে। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। And I'm so sorry, but I'm not able to slow down now. I'm always self-destructive, I'll take a hit, I love it. Can you give me a second? I'm slow, got blurry vision, I'll fall into a trap that I made by myself, oh, and I always do the wrong thing. আজকে শনিবার আর নামচে বাজারে আজকে হাটবার, অর্থাৎ পুরো কুম্ভ রিজিয়ন থেকে সব দোকানিরা এসে নামচে বাজারে আজকে মেলা খুলে বসে। সো আমরা যে পোর্টারদেরকে এখন দেখতে পাচ্ছি, এরা সব বিভিন্ন জিনিসপত্র এবং গুডস নিয়ে উপরে যাচ্ছে নামচে বাজারে, সেই বাজারে জয়েন করতে। Now, please help me see the things that I am. I don't understand. I'm doing the best that I can right now, but it's never enough. I'm not even ready to slow down. Just slow down. And I'm so sorry, but I'm not able to slow down now. And I'm so sorry, but I'm not able to slow down now. ইয়েস, আমরা নামচে চেক পয়েন্টে চলে এসেছি। এখানে আমাদেরকে আরও একবার পারমিট চেক করবে, তারপরেই আমরা নামচেতে এন্টার করার রাস্তা পেয়ে যাব। আর এখানে শুধুমাত্র আমাদের ট্র্যাক কার্ডটা চেক করতেছে, কোনো পাসপোর্ট চেকিং এর প্রয়োজন নেই। এখান থেকে আর কিছু দূর হাঁটলেই নামচে বাজার। আমরা এখান থেকে নামচে বাজারের ঘরগুলো দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে আজকের রাস্তাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। প্রথমত সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উচ্চতায় হওয়ার কারণে আমাদের একটু কিছুটা নিঃশ্বাস নিতে সমস্যা হলেও আমরা যখন মেন্টালি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছিলাম তখন আর খুব একটা সমস্যা হয় নাই। কিন্তু এখানে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষের জীবনে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট থাকা দরকার। যেমন গতকালকে যখন ট্র্যাক করতেছিলাম তখন আশেপাশের অসাধারণ সুন্দর ভিউ দেখে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছিল, ক্লান্তিটা ফিল করার কোনো সুযোগই পাচ্ছিলাম না। কিন্তু আজকে
যেহেতু অনেক খাড়া পাহাড়ে উঠতে হয়েছে, সো আমরা খুব একটা সিনিক ভিউ কিন্তু পাইনি, যে কারণে অনেকের কাছে ব্যাপারটা বোরিং লাগতে পারে। বাট যখন আমরা নামচে বাজারটা কাছাকাছি দেখতে পাচ্ছি এখন নিজের চোখে, এখন মনে হচ্ছে যে পায়ে শক্তি আরো 10 গুণ বেড়ে গেছে, সেই ক্লান্তিটা আর কোনোভাবেই কাজ করছে না। তার মানে আপনি জীবনে চলার পথে যে কাজটাই করেন না কেন, প্রত্যেকটা সময় নিজেকে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট দিবেন। এতে করে কি হবে, আপনি সামনে চলার জন্য আরও নতুন উদ্যমে আরও বেশি শক্তি সঞ্চার করে আপনার জার্নি শুরু করতে পারবেন। একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমরা অলরেডি নামচে বাজারে পৌঁছে গেছি, কিন্তু অনেক খুঁজেও দেখি যে নামচে বাজারের সেই বিখ্যাত গেটওয়েটা আমরা খুঁজে পাচ্ছি না। তো এখানে হোটেলে এক দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি গেটটা কোন দিকে, তো উনি দেখালেন যে গেটটা এই দিকে। তার মানে আমরা অন্য রাস্তা দিয়ে আসছি, মেইন গেটটা বাদ দিয়ে। তো এই সেই নামচে বাজারের বিখ্যাত গেটওয়ে। নামচে বাজারের এই গেটওয়েটাকেই মাউন্ট এভারেস্ট যাত্রাপথের অফিসিয়াল গেট বলে ধরা হয়। আমাদের আসার কথা ছিল এই রাস্তাটা ধরে, কিন্তু আমরা উপরের রাস্তাটা দিয়ে আসছি। তো যেটা জানতে পারলাম যে এই রাস্তাটাতে একটু চড়াই কম আছে, বাট আমরা যে রাস্তাটা দিয়ে আসছি ওইটা একটু শর্টকাট হয়েছে ঠিক, কিন্তু বেশ চড়াই ছিল। নামচে বাজারকে কুম্ভু রিজিয়নের রাজধানী বলে ধরা হয়। আর যেহেতু আমরা এখানে পৌঁছে গেছি, তার মানে এখন আমরা সি লেভেল থেকে 3400+ মিটার উচ্চতায় অবস্থান করছি। আচ্ছা তাহলে চলুন এবার আপনাদেরকে মেইন গেট দিয়ে নামচে বাজারে ঢুকে দেখাই। মূল গেট দিয়ে ঢুকেই এখানে পেম্বা ডোমা শেরপার একটা ভাস্কর্য আছে, আর তার ঠিক পাশেই একটা বিশাল আকৃতির বুদ্ধিস্ট স্তূপা আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রেয়ার হুইল, আর প্রেয়ার হুইলগুলো একা একাই ঘুরছে। এর পেছনে রহস্য হচ্ছে ওই উপর থেকে যে ঝর্ণাটা নেমে এসেছে নিচের দিকে, সেই ঝর্ণার শক্তিটাকে কাজে লাগিয়ে এই হুইলগুলোকে ঘোরানো হচ্ছে। উপর থেকে নেমে আসা ঝর্ণার স্রোতটাকে কাজে লাগিয়েই এরা এখানে একটা ওয়াশিং জোন বানিয়ে নিয়েছে, যেখানে অনবরত পানি পড়তে থাকে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা আর শুষ্ক হবার কারণে রাস্তায় আপনাকে ধুলাই গোসল করতেই হবে। আমরা মাত্র একটা এক্সট্রা প্যান্ট সাথে এনেছি, তাই রোজ রোজ ধুয়ে দেওয়াও সম্ভব না। তবে ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলে এই প্যান্ট পরের দিন অনায়াসেই পরা যাবে। আর ট্রেকিং শেষে মাসাজ অথবা স্ট্রেচিং তো মাস্ট। এতে করে আপনার মাসলের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং ট্রেকিং পরবর্তী মাসল ক্র্যাম্প থেকেও রক্ষা পাওয়া যায়। ট্রেকিং শেষে চেষ্টা করবেন ঢিলে ঢালা প্যান্ট না ব্যবহার করে টাইস অথবা লেগিংস জাতীয় প্যান্ট, যেগুলো মোটামুটি কমফোর্টেবল এবং একটু আটসাট, এই ধরনের প্যান্ট ব্যবহার করতে। এতে করে পা ফোলা অনেক কমে যায়। নামচে বাজার পৌঁছেই আমরা ফ্যামিলি লজ হোটেলে উঠেছি। এখানে আমাদের থাকতে পার পারসন 500 রুপি করে নিবে, অর্থাৎ একটা রুমে যেহেতু দুজনই অ্যালাউ করে, সো আমাদের দুজন মিলে 1000 রুপি, সেই সাথে চার্জিং এবং ওয়াইফাই ফ্রি। তবে আপনি যদি হট শাওয়ার নিতে চান এখানে, তাহলে আপনাকে এক্সট্রা 500 রুপি দিতে হবে। আর নামচের ম্যাক্সিমাম লজের নিয়ম হচ্ছে যে আপনার এখানে ডিনার এবং ব্রেকফাস্ট দুইটাই নিতে হবে। লাঞ্চ আপনি যে কোনো জায়গায় করতে পারেন। তো আমরা এখানে আসতে আসতে যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে, তাই আমরা এখানে এসেই লাঞ্চ করতে বসে পড়েছি। এবার আপনাদেরকে আমি ট্রেইল আপডেট নিয়ে কিছু কথা বলবো। মঞ্জোর পর থেকে এই নামচে বাজার পর্যন্ত আপনাকে একদমই আপহিল, স্ট্রেইট আপহিল যেটাকে বলে, যে বুঝতেই পারছেন যে 5 কিলোমিটার রাস্তা এবং আপনাকে এলিভেশন গেইন করতে হবে প্রায় 600 মিটারের মতো। মঞ্জো থেকে বা জোরসালে থেকে যেখান থেকে আপনি রওনা দেন না কেন, আপনার এখানে আসতে সময় লাগতে পারে 4 থেকে 5 ঘন্টার মতো। আমাদের 4.5 ঘন্টার মতো লেগেছিল। আর ট্রেইল যেটা, গতকালকে যেরকম ট্রেইলটা খুবই সিনিক ছিল, কিন্তু আজকের ট্রেইলটা একটু বোরিং ছিল। কারণ হলো যে আপনি অলরেডি উঁচু পাহাড়গুলোতে ওঠা শুরু করে দিয়েছেন, সো আপনার আশেপাশের ভিউ একটু কম দেখা গেছে।
বড় বড় গাছ ছিল। এমনিতে ট্রেইল অসাধারণ সুন্দর ছিল, কিন্তু দূর থেকে যে ভিউগুলো দেখা যায় সেরকম কিছু ছিল না, জাস্ট স্ট্রেট আপহিল ছিল। এবং আরও একটা কথা বলে রাখি যে জোরসালের পর নামচে পর্যন্ত কিন্তু আর কোনো গ্রাম নাই, তাই আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার থাকে অথবা যদি কোনো কিছু খাওয়া দাওয়া করার থাকে তাহলে অবশ্যই মঞ্জো জোরসালে এগুলোর মধ্যেই সেরে নেবেন এবং সেই সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে পানি রাখবেন। এখন আমি আপনাদেরকে এই ফ্যামিলি লজের মেনুগুলো একটু দেখাবো যাতে আপনারা এখানকার খাবারের দামগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আজকের লাঞ্চে আমরা নিয়েছি বাফ কারি উইথ ডাল এবং ভেজিটেবল কারি উইথ ডাল। দুটা মেনুর প্রাইসই মোটামুটি 650 থেকে 700 রুপির মধ্যে। এত বাড়ি কই? আই বিকালটা আমরা নামচে বাজারের অলিতে গলিতেই ঘুরে বেড়ালাম, দেখলাম এখানকার মানুষের জীবনযাপন। মহিষ বা ইয়াকের লোম থেকে তৈরি করা উল দিয়ে নানা ধরনের শীত বস্ত্র তৈরি করে দোকানের পসরা সাজিয়ে বসেছে সব দোকানিরা। এখানকার ইয়াক চিজও অনেক বিখ্যাত, তবে এখন নাকি ভেজাল বেড়ে গেছে। মেডিসিন, চকলেটস, ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই পাবেন এখানে। নিচে কিছু ভুলে ফেলে আসলে এখান থেকে কিনে নিতে পারেন, কারণ এরপরে উপরে গেলে আর তেমন কিছুই কিনতে পারবেন না। নামচের পরে আর কোনো ব্যাংকের এটিএম বুথ পাবেন না, তাই যদি ক্যাশ দরকার হয় তাহলে এখান থেকেই নিয়ে নিন। তবে সুভেনির যদি কিনতে চান তাহলে লুকলা থেকে কেনাই ভালো। একই জিনিস, একই রকম আইটেম, কিন্তু নামচেতে দাম একটু বেশি। Do you want to try carrot cake? আমরা নামচে বাজারের বিখ্যাত চকলেট ক্যারট কেক এক পিস অর্ডার করেছি, দুজন মিলে ভাগ করে খাবো। এই এক পিস কেকের দাম পড়েছে আমাদের 500 রুপি। আসলে অনেক মজা। তো এভাবেই কেটে গেল আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকের দ্বিতীয় দিন। এখান থেকে কালকে আমরা অ্যাক্লিমাটাইজেশন হাইকে যাব। তো দেখা হচ্ছে আগামীকালকে সকালে অ্যাক্লিমাটাইজেশন হাইকে। গুড মর্নিং ফ্রম নামচে বাজার। আজকে নামচে বাজারে আমাদের অ্যাক্লিমাটাইজেশন ডে, অর্থাৎ আমরা এখন যেখানে আছি এখান থেকে আমরা হাইক করে একটু উপরে যাব এবং সেখান থেকে হাইক করে আবার নিচে নেমে এসে আজকের রাতটা আমরা এখানেই থাকবো। অ্যাক্লিমাটাইজেশন কি সেটা আমি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের আজকের গন্তব্য এখান থেকে প্রায় 3880 মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট ভিউ হোটেল। তো তাহলে চলুন আমাদের তৃতীয় দিনের যাত্রা শুরু করা যাক। আমরা যারা সমতলের মানুষ তারা স্বাভাবিক অক্সিজেন লেভেলে বাস করি, কিন্তু হায়ার অল্টিটিউডে অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমতে থাকে। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, লোয়ার অল্টিটিউড বা সি লেভেলে অক্সিজেনের মাত্রা থাকে 20.9 ভাগ। নামচে বাজারে উচ্চতা 3400 মিটার অর্থাৎ হাই অল্টিটিউড, যেখানে অক্সিজেনের মাত্রা 13.2 ভাগ। এই ট্র্যাকে আমরা সর্বোচ্চ 5700 মিটার পর্যন্ত অল্টিটিউড গেইন করব। অল্টিটিউড মিটারে যাকে বলা হচ্ছে এক্সট্রিমলি হাই অল্টিটিউড, সেখানে অক্সিজেনের মাত্রা 10 ভাগের নিচে নেমে যাবে। বলে রাখি, মাউন্ট এভারেস্ট আলট্রা হাই অল্টিটিউডে অবস্থিত, যেখানে অক্সিজেনের মাত্রা মাত্র 6.9 ভাগ। হঠাৎ করে এত কম অক্সিজেনে চলে আসার জন্য আমাদের দেহে নানা রকম সিমটম দেখা দিতে পারে, যেমন নাক দিয়ে রক্ত পড়া, শ্বাসকষ্ট, ঘুম না আসা, ক্ষুধা না লাগা, বমি হওয়া ইত্যাদি। অনেক সময় অনেকের মৃত্যুও হতে পারে। এই সিমটমসের রিস্ককে কমিয়ে আনতে অ্যাক্লিমাটাইজেশন একটা ইফেক্টিভ প্রসিডিউর। এক্ষেত্রে আপনাকে ট্র্যাকিং এর মাঝখানে একটা পয়েন্টে রেস্ট নিতে হবে। রেস্ট ডেতে যেখানে থাকবেন তার থেকে উঁচু অল্টিটিউডে হাইক করে যেতে হবে এবং সাথে সাথে আবার সেম অল্টিটিউডে ফেরত গিয়ে সেখানে রাতে ঘুমাতে হবে। যদি এই ধকল আপনি নিতে পারেন তাহলে আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন। অর্থাৎ রেস্ট ডে আর রেস্ট ডে রইল না, এক্সাম ডে হয়ে গেল।
এই ট্রেকিংয়ে আমাদের দুইবার অ্যাক্লিমাটাইজ করতে হবে, একটা নামচে বাজারে আর অন্যটা গোকিওতে গিয়ে। এখানে দুইটা এভারেস্ট ভিউ পয়েন্ট আছে, একটা এভারেস্ট ভিউ পয়েন্ট আর একটা এভারেস্ট ভিউ হোটেল। আমাদের আজকের গন্তব্য এভারেস্ট ভিউ হোটেল। আমাদেরকে ঠিক ওই রাস্তাটা দিয়ে ওই উপরে যেতে হবে। এই রাস্তাটাতে যাওয়ার পথে আপনারা এভারেস্ট মিউজিয়ামও দেখতে পাবেন। আর ঠিক এই পয়েন্টটাতে মার্কিং করা আছে যে এভারেস্ট ভিউ হোটেল এইদিকে আর গোকিও টেংপোচে যাওয়ার রাস্তাটা এই দিকে। আগামীকালকে আমরা যখন গোকিও যাব তখন আমরা এই রাস্তাটা নিব। এখানকার স্কুলগুলোতে খুব সিরিয়াসলি ইংরেজি শেখানো হয়, তাই এখানকার সবাই অনেক সুন্দর ক্লিয়ার ইংরেজি বলতে পারে। একটু উপরে উঠতেই চোখে পড়লো নামচে বাজারে অবস্থিত বাচ্চাদের একটি স্কুল, যেখান থেকে ভেসে আসছিল বাচ্চাদের মিষ্টি কণ্ঠে গাওয়া গান। যে দূরে মঞ্জ দেখা যাচ্ছে, কালকে আমরা ঠিক ওইখান থেকে উঠে এই পাহাড়টাতে উঠেছিলাম। Yes, I am at 3,775 meters. Yes. ওই যে ঘরের চালাটা দেখা যাচ্ছে দূরে, ওইটার নিচ দিয়ে আমাদেরকে যেতে হবে রাইট সাইডে টার্ন নিয়ে। আর সোজা এদিকে আরেকটা রাস্তা চলে গেছে, ওই দিক দিয়ে গেলে রাস্তা অনেক লম্বা হবে, অনেক চড়াই পার করতে হবে। সো ওইদিকে আপনারা না গিয়ে এই রাস্তাটা দিয়ে ওইদিকে চলে যাবেন। ওকে, ওই পয়েন্টটা থেকে আপনি সোজা উপরে উঠতে থাকবেন এবং এই রাস্তাটা নেবেন। আর এখান থেকে কিন্তু উপরে এভারেস্ট ভিউ দেখা যাচ্ছে। সো আপনি ওই হোটেলটার দিকে যেতে থাকবেন। দ্যাটস ইট। ওয়াও, তুমি কি দেখছো যে ক্যামেরা খোলা আছে? সিরিয়াসলি দেখো নাই? থ্যাংক ইউ সো মাচ। এটাই তো সে বিখ্যাত রডোডেনড্রন ফুল, যেটার জন্য দীপিকার জামাই কোন পাহাড়ে উঠেছিল। আচ্ছা যাই হোক, কিছু একটা ফুল, যাই হোক আমি তাতেই হ্যাপি। থ্যাংক ইউ। এই পুরো ভ্যালিটা ক্রস করে আমরা এখন শেরপা প্যানোরামা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে ট্রেকিং শুরু করার আগে আমরা প্রচুর ভিডিও দেখছি, বাট এত ডিটেইলে কেউ বলে নাই, যে কারণে আমরা বারবার রাস্তা হারিয়ে ফেলছিলাম। ভিডিওগুলো দেখে আমরা উইদাউট গাইড উইদাউট পোর্টার আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট যেটা বুঝলাম যে বিষয়টা অনেক টাফ, রাস্তা হারিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে এই রুটটাতে। বিশেষ করে এই কথাগুলো কোনো ভিডিওতেই আমাদেরকে বলছিল না। অবশেষে আমরা আমাদের এভারেস্টের ফার্স্ট গ্লিম্পস দেখতে পেয়েছি। এই যে মাঝখানে একদম সাদা বরফে ঢাকা যে চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই মাউন্ট এভারেস্ট। এখন আমরা এই টপে উঠবো, উঠে আরো একটু ভালো ভিউ নেওয়ার চেষ্টা করব, যদি মেঘ না থাকে। লেটস গো। লটসে, ইয়েস। This one in the clouds is Amadaglam. This one is Topse. Topuche. Starts Dara Mount Everest. This mountain is Sundar Peak. This peak is Mount Thamsarku. আমার ঠিক পিছনে এই মুহূর্তে মাউন্ট এভারেস্ট রেঞ্জের সবগুলো উঁচু উঁচু পিক দেখা যাচ্ছে। আর ঠিক এই পাশে ঠিক এই পিকটাই হচ্ছে মাউন্ট আওয়াডাবলাম। আর ঠিক
ওই পাশে ওইদিকে আমরা সকালে যে মাউন্টেনের ভিউটা দেখতে পাচ্ছিলাম, মাউন্ট কন্দেরিস, সেই পিকটাও আমরা দেখতে পাচ্ছিলাম, এইমাত্র মেঘে ঢেকে গেল। আর ঠিক এই পাশে একটু আগে মেঘে ঢেকে গেছে, একটু হয়তো বা পিকটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মাউন্ট কুসুক। Himalayan 겹통나주기가 만수랑유랑 젠툰도 젠다 랑툰지 볼삼내 마슈 계신 락삼 주베 바운다 এখন আমরা প্রায় 4000 মিটার উচ্চতায় পৌঁছে গেছি। তো এখানে মোটামুটি কোনো গাছগাছালি সেরকম নাই, অক্সিজেন লেভেলও খুবই কম, যদিও খুব বেশি প্রবলেম হচ্ছে না আমাদের। আমরা ধীরে ধীরে যাচ্ছি, আর নিচে তাকালে একটু ভয় পাওয়ার হচ্ছে, তাই আমি যতটা সম্ভব চেষ্টা করছি সামনের দিকে তাকিয়ে হাঁটার। Yes, we have just arrived at 3,880 meters above the sea level. Yes. আর ঠিক এই গাছটায় একটু আগে একটা কাক বসে কাকা করে ডাকতেছিল, আমরা তো অবাক যে এত উপরে কাক আসলো কিভাবে। 1971 সালে এই হোটেলটা এস্টাবলিশ করা হয়, যার প্রত্যেকটা রুম থেকেই মাউন্ট এভারেস্টকে দেখা যায়। আছে সব ধরনের লাক্সারির ব্যবস্থা, একই সাথে এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটা হাইয়েস্ট প্লেসড হোটেল ইন দ্য ওয়ার্ল্ড। তবে এখানে আসার জন্য ট্রেকিং ছাড়াও অন্য আরেকটা উপায়ও আছে। জনপ্রতি মাত্র $500 স্পেন্ড করলেই যে কেউ কাঠমান্ডু থেকে এখানে চলে আসতে পারবেন হেলিকপ্টারে করে। সাথে এখানে ব্রেকফাস্টও ইনক্লুডেড থাকে। এছাড়াও একই দিনে আপনাকে নিয়ে যাবে কালাপাত্থারে, যেখান থেকে আপনি মাউন্ট এভারেস্ট সহ তার পাশের বড় বড় সবগুলো পিকই সুন্দরভাবে দেখতে পারবেন। আপনারা যা দেখতে পাচ্ছেন আমাদের পাশে আছে মাউন্ট এভারেস্ট, সেটা ভিউ দেখতে দেখতে আমরা খাচ্ছি। পৃথিবীর সর্বোচ্চ হোটেলে বসে চিকেন স্যুপ খাচ্ছি, ফিলিংসটাই অন্যরকম। পাশে কে আছে তোমার? পাশে আছে আমার জীবন সঙ্গী। আর কি সামনে কি দেখা যাচ্ছে? আর সামনে আছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোটসে সহ পৃথিবীর আরো বড় বড় 7-8টা পিক। আমরা হোটেল এভারেস্ট ভিউতে অনেক ভালো সময় কাটিয়েছি। এখন আমরা এখান থেকে আবার নামচে বাজারে ফিরে যাচ্ছি। তো দেখা হচ্ছে নামচে বাজার থেকে। এখন 1:40 বাজে এবং আমরা অলরেডি কিন্তু নামচে বাজার পৌঁছে গেছি। আমরা চলে এসেছি নামচে বাজার। আমরা রওনা দিয়েছিলাম সকাল 8:30টার দিকে এবং আমরা এখন পৌঁছে গেছি বিকাল 1:30টার মধ্যেই। উঠতে কিছুটা বেশি সময় লেগেছিল, কারণ আমরা যাওয়ার পথে ভিডিও করতে করতে গিয়েছিলাম, কিন্তু আসার সময় যদিও কিছু টুকটাক ভিডিও শুট করেছি, তারপরেও আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যেই নিচে নেমে আসতে পেরেছি। আর আগামীকাল আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে সানসা পয়েন্ট পর্যন্ত যাব এবং সানসা পয়েন্ট পর্যন্ত গিয়ে একটা রাস্তা চলে যাবে ইবিসির দিকে এবং আরেকটা রাস্তা চলে যাবে গোকিওর দিকে। যেহেতু আমরা প্রথমে গোকিও এবং চোলাপাসটা সামিট করতে যাচ্ছি, তাই প্রথমে আমরা গোকিওর রুটটাই নিব। তো আপনাদেরকে এবার আমি আজকের দিনের ট্রেল আপডেটটা দিয়ে দেই। ট্রেল মোটামুটি আপনাকে খাড়াই উপরের দিকে উঠতে হবে, যেমনটা আমরা রওনা দিয়েছিলাম সকাল 8:30টার দিকে এবং সব মিলিয়ে আমাদের এসে পৌঁছাতে সময় লেগেছে 1:30টার মতো। যেহেতু এখন অফ সিজন, সো আমরা ফলো করার মতো কাউকে পাই নাই, পুরা ট্রেলে অলমোস্ট আমরা একাই ছিলাম। এই জন্য এমন কিছু কিছু জায়গা তৈরি হয়েছে যেখানে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, কারণ অনেকগুলো রাস্তা অনেক দিকে ভাগ হয়ে গিয়েছিল। তো আমরা চেষ্টা করেছি আমাদের ভিডিওতে তুলে ধরার যে কোন রাস্তাটা গেলে আপনারা আপনাদের ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছাতে পারবেন। তবে নামচে বাজার থেকে যখন আপনি আপনার হাইকটা শুরু করবেন, তখন কিন্তু নামচে বাজার থেকে বেশ কিছু রাস্তা চলে গেছে ওইদিকে। সো এই ব্যাপারটাও কিছুটা কনফিউজিং মনে হতে পারে। আমরা যেহেতু নিচের দিকের হোটেলগুলোতে ছিলাম, তো নিচের দিকের হোটেলগুলোর ক্ষেত্রে রাস্তাটা কিন্তু অনেকটা এইরকম। আপনারা একটু এই পয়েন্টটা নোটিস করে রাখেন, ওই নিচে হচ্ছে মেইন বাজার। তো বাজার থেকে আপনি এই রাস্তা দিয়ে উঠলে আপনার রাস্তা 2 দিকে ভাগ হয়ে যাবে। একটা চলে যাবে এই দিকে, মানে এখানে আছে হোটেল শেরপা ভিলেজ, আর একটা রাস্তা চলে যাবে এই দিকে। এই দিক দিয়ে রাস্তাটা আমাদের কাছে বেশি সহজ মনে হয়েছে।
আর এই দিকের রাস্তা দিয়ে আমরা নেমে এসেছি। তো নেমে আসার সময় মনে হয়েছে যে এই রাস্তাটা দিয়ে গেলে আপনাদেরকে অনেক রাস্তা বেশি হাঁটা লাগতে পারে। সো আপনারা ট্রাই করবেন এই রাস্তাটা দিয়ে যেতে। আর যদি নামার সময় এদিক দিয়ে আসেন তাহলে নামচে বাজারের অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। অথবা সবচেয়ে ভালো হয় আপনারা যে হোটেলে স্টে করবেন তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করে নেবেন যে কোন রাস্তা দিয়ে গেলে সবচেয়ে সহজ হবে। তো তারা আপনাদেরকে বলে দিবে, বাট কনফিউশন হওয়ার কিছু নাই। রাস্তায় এমন না যে কোনো মানুষই পাবেন না, আপনি অনেক লোকালদেরকেই পাবেন। সো তাদেরকে জিজ্ঞাসা করতে করতে আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন ডেস্টিনেশনে। আজকে আমাদের অ্যাক্লিমাটাইজেশন ডে এখানেই শেষ হচ্ছে। আমরা এখন লাঞ্চ করব এবং হট শাওয়ার নিব, কারণ আগামী দিন থেকে খুব সম্ভবত শাওয়ার নেওয়ার আর কোনো সুযোগ থাকছে না। আবার যেদিন আমরা নামচে বাজারে এসে পৌঁছাবো, যদি এখানে স্টে করি তাহলে হয়তো বা এখানে শাওয়ার নেওয়ার সুযোগ থাকতে পারে। এখানে আরেকটা ব্যাপার আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যতটা সম্ভব তাড়াতাড়ি হাইকিংটা শুরু করার, কারণ বেলা যত বাড়বে তত কিন্তু মেঘ এসে পাহাড়ের ভিউ কিন্তু নষ্ট করে দিবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টিল দেন, গুড বাই।